প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের ফিলিং ও রুট ক্যানেল। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, দাঁতের ফিলিং এবং রুট ক্যানেল, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে ফিলিং, সেটি আসলে কি, এবং রুট ক্যানেল সেটি কি? ফিলিং হচ্ছে দাঁতের মধ্যে যখন প্রথম গর্তটা হয়, আমরা অনেক সময় খেয়াল করতে পারি যে খাবার ঢুকছে, অথবা আয়নায় একটু হা করে দেখলে দেখছি কোনো কালো দাগ হয়ে গেছে কিনা, দাঁতটা একটু শিরশির করছে কিনা, ঠান্ডা পানি খাচ্ছে, আইসক্রিম করে শিরশির করছে কিনা। মানে ব্যথা তৈরি হওয়ার আগ পর্যন্ত দাঁতে যদি কোনো গর্ত হয়ে থাকে, সেটাকে ভালো করার যে চিকিৎসার মাধ্যম সেটাকে বলা হয় ফিলিং। আচ্ছা, কিন্তু যদি ব্যথা শুরু হয়ে যায় কোনো দাঁতে, তার মানেই বুঝতে হবে দাঁতের যে সংক্রমণ রয়েছিল সেটি আর দাঁতের শক্ত আবরণের মধ্যে নেই, এটির ভিতরকার মজ্জায় চলে গেছে। তখন সেই দাঁতটিকে রক্ষা করার একটি মাধ্যম, যেটা আপনি বলছিলেন, রুট ক্যানেল চিকিৎসা। এর মাধ্যমেই আক্রান্ত দাঁতকে আবার স্বাভাবিক সুস্থ করা সম্ভব। দাঁতে গর্ত এটি আসলে কেন হচ্ছে? খুব কমন একটি বিষয়, দেখবেন বাচ্চাদেরও বেশি হয়, বড়দেরও হচ্ছে, যে কোনো বয়সে এটা হচ্ছে। এবং একটি গবেষণা দেখা যায় যে সারা বিশ্বে প্রায় 60 থেকে 75% মানুষ কিন্তু জীবন দশায় কখনো কখনো দাঁতের গর্তে ভুগছে। আচ্ছা, এটা যদি কেন হয় আমরা জানি, আর সেটাকে যদি প্রতিরোধ করার চেষ্টা করি, বিষয়টা সহজ হয়ে যায়। একটি কারণ স্পষ্ট, দাঁতে গর্ত হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে আমরা নিয়মিত নিয়ম জেনে দাঁত ব্রাশ না করলে। আমরা যদি 24 ঘন্টায় একবার দাঁত ব্রাশ না করি, তাহলে আমাদের লালা থেকে আগত বিশেষ কিছু পদার্থ দাঁতের পৃষ্ঠে লাগা শুরু করে, বিশেষ করে লুকায়িত অংশে। লুকায়িত অংশে কোনগুলি? দুই দাঁতের মধ্যবর্তী স্থান, চর্বণে ব্যবহৃত যে স্থানে একটু দাগ থাকে, আমরা আয়নায় দেখতে পারি একটু কালো কালো দাগ, এইগুলির মধ্যে জমে থাকে, খালি চোখে দেখা যায় না। বাট যখন জমতে শুরু করে, আমরা ব্রাশ করে ওটিকে তুলে ফেলতে না পারি, ওর মধ্যে মুখের মধ্যে রয়ে যাওয়া অসংখ্য সুপ্ত ব্যাকটেরিয়া। আমরা আবারও গবেষণার কথা বলি, গবেষণায় বলছে প্রায় 550-এরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া কিন্তু মুখের মধ্যে বাস করতে পারে। তো এইগুলি তখন ওই যে লালা থেকে আগত যে জিনিসগুলি দাঁতের পৃষ্ঠে লেগে আছে, ওর মধ্যে বাসা বাঁধতে শুরু করে, এবং ঘুমন্ত ছিল জেগে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, ক্ষতি করা শুরু করে। এই অবস্থায় যখন ছোটো বাচ্চারা বলি বা আমরা বড়রা বলি, মিষ্টি জাতীয় খাবার খাই, যেমন কেক, আইসক্রিম, বিস্কিট, চকলেট, চুইংগাম, ইভেন কোমল পানীয়, বাজাজ কোমল পানীয়, বাচ্চাদের যেই আলুর চিপস খাই কিনে, এই সবগুলির মধ্যেই কিন্তু কোনোভাবে কার্বোহাইড্রেট রয়েছে। এই উপাদানটি তখন ওই যে ব্যাকটেরিয়া রয়েছে দাঁতের পৃষ্ঠে লেগে আছে, এই খাবারগুলিকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডটি দাঁতের যে শক্ত মজবুত আবরণ রয়েছে সেটিকে ক্ষয় করে গর্ত শুরু করে ফেলে। আর গর্ত শুরু হয়ে গেলে সেটা চিকিৎসা না করলে তখন যতই ব্রাশ করেন না কেন কোনো লাভ হবে না, কারণ গর্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যার, লক্ষণ উপসর্গ কি কি দেখা যায় বা কি কি সমস্যা আসলে হয় তাদের? আমি শুরুতে যেমনটি বলছিলাম, খুব সহজেই কিন্তু একজন মানুষ বুঝতে পারে যে তার দাঁতে গর্ত হচ্ছে। শুধুমাত্র দুই দাঁতের মধ্যবর্তী স্থানে হলে অনেক সময় বোঝা যায় না, কারণ ওটা আয়নায় দেখা যায় না। সেক্ষেত্রে যেমন হতে পারে দাঁতে খাবার আটকাচ্ছে কিনা, হুট করে কোনো জায়গায় দাঁতের ফাঁকে খাবার ঢুকে আছে, টুথপিক দিয়ে খোঁচাখুচি করতে হচ্ছে, বা কাঠি দিয়ে খোঁচাখুচি করছে, অনেকে দেখতে পারে, আমরা অনেকেই দেখি, আমরা কোনো অনুষ্ঠানে বা বাসায় খোঁচাখুচি করছে, তখন বুঝতে হবে দাঁতের স্বাভাবিক যেই বন্ধনটি ছিল ওগুলি ভেঙে যাচ্ছে। তখন একটু কেয়ারফুল হতে হবে কেন এটা হচ্ছে। অথবা আয়নার সামনে দাঁড়িয়ে হা করে উপর বা নিচে দেখা যায়, ইচ্ছা করলে দেখতে পারে মানুষ, দেখা যায় তাদের উপরের পৃষ্ঠে কোথাও যেই যে ছোটো ছোটো দাগগুলি রয়েছে এমনি দেখা যায়, আপনার সবারই আছে, ওটি ডিপ হয়ে গেছে কিনা, বা কালার চেঞ্জ হয়ে কালো কালো দাগ দেখা যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে গর্ত শুরু হচ্ছে। অথবা যে শিরশির, যেটা বলছি, কিছু খেলে শিরশির করে উঠছে, শিশিটা লম্বা টাইম থাকে না, জাস্ট খাওয়ার সময় থাকছে, তাহলে বুঝতে হবে গর্ত স্টার্ট হয়ে গেছে, এখনই এটা চিকিৎসা লাগবে। আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, কিভাবে নিশ্চিত করেন যে না আসলে ফিলিং এ যেতে হবে, রুট ক্যানেলে যেতে হবে, কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন? প্রথমেই আসে হিস্ট্রি, মানে ইতিহাস।
আমরা রুগীকে ভালো করে জিজ্ঞাসা করি যে আপনি এই সব কী সমস্যাটা নিয়ে আসছেন আপনার। রুগী যদি বলে হ্যাঁ ব্যথা শুরু হয়ে গেছে, তীব্র ব্যথা, আমাকে ওষুধ খেয়ে ব্যথা কমাতে হচ্ছে, এই ধরনের হিস্ট্রি কিন্তু রুগীরা দেয়। তখন বুঝতে হবে যে আসলে দাঁতের সংক্রমণটি ভিতরের মজ্জায় পৌঁছে গেছে। আর যে রুগীরা শুধু বলে যে না একটু ঠান্ডা লাগছে, পানি খাওয়া বন্ধ করে দিলে এমনি ভালো হয়ে যাচ্ছে, অথবা একটু খাবার জমছে, একটু আমি খোঁচাখুচি করে ফেলে দিচ্ছি, এই ধরনের বিষয় চিন্তা করে বুঝতে হবে যে না এটা মজ্জায় যায়নি, দাঁতের উপরের শক্ত আবরণের মধ্যেই রয়েছে। এখন সেটাকে আমরা ফিলিং করে দিই। আর বেশি কনফিউশন বা বেশি দ্বিধা হলে আমরা ওটা এক্সরে করে নিই খুব সহজে। চেম্বারে এখন অনেক এক্সরে মেশিন থাকে, ছোট পোর্টেবল এক্সরে, এটা যাতে দেখে নিলেই ক্লিয়ার বোঝা যায় যে এই দাঁতের যে ক্যাভিটিটা হয়েছে সেই ক্যাভিটির ব্যাপ্তিটা কতটুকু হয়েছে, সেটা কি মজ্জা পর্যন্ত চলে গেছে নাকি দাঁতের শক্ত আবরণের মধ্যেই আছে, নিশ্চিত হওয়া যায়। স্যার ফিলিং আসলে কখন করা হয়ে থাকে এবং রুট ক্যানেল কখন আমরা করে থাকি সেই বিষয়টি একটু বিস্তারিতভাবে জানবো। যতক্ষণ পর্যন্ত দাঁতের গর্ত বা দাঁত ভেঙে যাওয়া বা জোরে জোরে ব্রাশ করছি দাঁতের লেয়ার উঠে যাওয়া, এসব থেকে যতক্ষণ পর্যন্ত সংক্রমণ বা প্রদাহ দাঁতের ভিতরে মজ্জায় না পৌঁছাবে ততক্ষণ মধ্যে ফিলিং করা যায়। এবং খুব মজার বিষয় হচ্ছে যে এই ফিলিংটি কিন্তু খুব সহনীয় একটি খরচের মধ্যে একদিনেই ঝামেলা মুক্ত একটি চিকিৎসা। আচ্ছা, এটি করে নিলে কিন্তু দাঁত সুস্থ হয়ে যায়। ফিলিংয়ের নানা টাইপ রয়েছে, যেমন অনেক আগে থেকে ব্যবহার করা হয়ে আসতো মেটাল ফিলিং, আচ্ছা, মানে সিলভার কালারের ফিলিং। অনেকে দেখবেন যে হা করলে মুখের মধ্যে সিলভার কালারের ফিলিং দেখা যায়। এটি লম্বা টাইম ব্যবহার হয়ে আসছে, প্রায় 200 বছরের বেশি ধরে ব্যবহার হয়ে আসছে সারা বিশ্বে। একটা মজবুত ফিলিং, এটা একবার করে ফেলে সাধারণত এটা রিপিট করার দরকার হয় না, লম্বা টাইম থাকে। তবে এই ফিলিংয়ের কিছু সাইড ইফেক্ট এখনকার গবেষণা বলছে যে এর মধ্যে কিছু মার্কারি থাকে, যেটা বিতর্কিত হচ্ছে। অনেক দেশ আবার একটা মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে, কোনো কোনো দেশ বন্ধ করে দেয় আবার চালু করে, এরকম একটা অবস্থা। এর পরিবর্তে কিন্তু এখন কসমেটিক ফিলিং চলে আসছে, আমাদের বাংলাদেশে চলে আসছে, একদম প্রান্তিক জনগোষ্ঠী এটা পাচ্ছে। আমরা কম্পোজিট ফিলিং বলি, এটা সেম ওই মেটাল ফিলিংয়ের মতোই কাজ করে, বাট এর মধ্যে মার্কারি থাকে না, মেটাল থাকে না। নন মেটাল ফিলিং দেখতে একদম দাঁতের মতো, মানে পেশেন্ট নিজেও বুঝতে পারবে না যে তার গর্তটি ভরে গেছে। সেটাই আর কি, যে যদি রুগীরা কমপ্লেন বা অস্বস্তির শুরুতে যদি ক্লিনিকে চলে যায়, যে খাবার ঢুকছে, যেগুলো আগে বলছিলাম শিরশির করছে, চলে গেলে কিন্তু ফিলিং করে একদিনই রুগী সুস্থ হয়ে যেতে পারে। নিশ্চয়ই। সেগুলোর স্থায়িত্ব কেমন আসলে ফিলিংয়ের? ফিলিংয়ের কোন জায়গায় ফিলিংটা করছি এর উপর অনেকটাই ডিপেন্ড করে। এটা আসলে অনেক রুগীরাই বলে আমার ফিলিং সারা জীবন টিকবে কিনা। বিষয়টি এমন না। ফিলিং যদি তাদের উপরের পৃষ্ঠে হয়, মানে চর্বণে ব্যবহৃত পৃষ্ঠে হয়, যেটা আমরা খাই যে পৃষ্ঠটি দিয়ে, ওখানে যদি গর্ত হয়, ওই ফিলিংটি আশা করা যায় তার বহু সময় টিকবে, নষ্ট হয় না। কিন্তু যদি দুই দাঁতের মাঝখানে গর্ত হয়, যদি তার মাঝখানে অনেক গর্ত হতে পারে খাবার, যে ওই ফিলিংটা একটু সেন্সিটিভ, একটু ভালো ক্লিনিকে না গেলে অনেক সময় ফিলিংটির স্থায়িত্ব কম হয়ে যায়। কারণ ওই ফিলিংটি দাঁতের দুইটা সার্ভিসকে ইনভলভ করে, দাঁতের মধ্যবর্তী স্পেস আবার চর্বণে ব্যবহৃত স্পেস। ওইটাকে রেডি করে ভিতরে কোনো কিছু আছে কিনা এটাকে ক্লিন করে সুন্দর করে ফিলিং করতে হয়। এবং ক্যাভিটির প্রিপারেশন বা ডাক্তারদের যে একটা বিষয় থাকে, ওটি জটিল হয় এটার ক্ষেত্রে। বাট অনেক দিন লম্বা টাইম ফিলিং থাকে, অনেক লম্বা টাইম ফিলিং থাকে। ফিলিংয়ে আসলে এরকম দেখা যায় না যে খুব সহজে ফিলিং পড়ে নষ্ট হয়ে যায়। নিশ্চয়ই। অনেকে যদি জানতে চান যে একবার ফিলিং করা হয়েছে, সেটি আসলে নষ্ট কি কি কারণে হতে পারে? নষ্ট হতে পারে, এটা ডিপেন্ড করে আসলে ফিলিংয়ের ম্যাটেরিয়ালের উপর। বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে আমরা বলি মার্জিনাল লিকেজ, কারণ ফিলিং কিন্তু একটা এক্সট্রা পদার্থ গর্তে ভরে দেওয়া হচ্ছে। ওর যে সারফেস এবং দাঁতের যে অরিজিনাল দাঁতের আলাদা সারফেস, ওর ভিতরে কিন্তু একটা সংযোগ থাকে, অনেক সময় একটা গ্যাপ হয়ে যায়, হলে ওখানে সেকেন্ডারি ক্যারিজ বলি আমরা, ওইখান থেকে আবার দাঁতে গর্ত শুরু হয়, ওই জাংশন থেকে বা ওই সংযুক্ত স্থল থেকে, সেটা হতে পারে। অথবা ফিলিং করার পর আমরা কিছু নিয়ম মানতে বলি, যেমন মেটাল ফিলিংয়ের ক্ষেত্রে বলি আপনার 24 ঘন্টা শক্ত কিছু খাবেন না, সাবধানে থাকতে হবে, এই ধরনের কিছু নিয়ম পেশেন্টকে বলে দেই। যদি এগুলো মেনটেন করতে না পারে সেক্ষেত্রেও ফিলিং নষ্ট হয়ে যেতে পারে। আর অনেকে চিন্তা করে দাঁতে ফিলিং করে আসছি, অনেক জোরে জোরে এটা দেখাবো, অনেকের ধারণা যে তুমি টাকা দিয়ে করে আসছি কেন নষ্ট হবে এটা। এরকম বিষয়টি না, আসলে ন্যাচারাল দাঁত বা আল্লাহর দেওয়া দাঁত যতটুকু লোড নিতে পারে, এই ফিলিংয়ের কিন্তু অতটুকু লোড নেওয়া উচিত বা নেওয়া হয় আর কি। অনেক কামড় দিয়ে ফেলে তাহলে এই ফিলিংটি অনেক ক্ষেত্রেই আবার ভেঙে যেতে পারে। রুট ক্যানেল, এটি সম্পর্কে যদি একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে আমরা জানতে চাই। হ্যাঁ, ফিলিং যেমনটি একটি সহজ চিকিৎসা, রুট ক্যানেল কিছুটা কমপ্লিকেটেড, সময় সাপেক্ষ, অবশ্যই ব্যয়বহুল ফিলিংয়ের তুলনায়। এই রুট ক্যানেল করতে হচ্ছে আমাদের অবহেলার কারণে। আমি আগেই বলছিলাম যে ফিলিংয়ের সময়টা আমরা যাই নাই, দেরি করে গেছি, ব্যথা শুরু হওয়ার পর তখন ডাক্তারের কিছু করার নেই, রুট ক্যানেল করতে হবে। আর রুট ক্যানেল করতে গেলে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় তার প্রত্যেকটি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি যন্ত্রপাতি আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সুতরাং চাইলেও এটার দাম আসলে কমানো সম্ভব না। ইভেন সরকারি হাসপাতালেও কিন্তু এটা করতে গেলে কিছু টাকা গুনতে হয় রোগীদেরকে। তো ওইটা জাস্ট দাঁতের মধ্যে মজ্জাটি ইনফেক্ট হয়ে গেছে বা যেখানে প্রদাহ শুরু হয়ে গেছে, বিশেষ যন্ত্রের মাধ্যমে ওটাকে আমরা রিমুভ করে দেই, ফেলে দেই, দাঁতটিকে জীবাণু মুক্ত করি,
তারপর শিকড়ের মধ্যে থেকে ফিলিং করতে আসি। রুট ক্যানাল মানে দাঁতের রুটের চিকিৎসা। নিশ্চয়ই। আমরা হাসলে তাদের যে অংশটা দেখতে পারি এর কিন্তু 2.5 গুণ থেকে প্রায় 2.5 গুণ বেশি থাকে আমাদের হাড়ের মধ্যে ঢোকানো, উপরে চল মধ্যে ঢোকানো থাকে, ওটাকে আমরা রুট বলি। ইনফেকশনটা রুটে থাকে। তো দাঁতকে ছিদ্র করে একদম দাঁতের গোড়ায় মানে যেটা দেখতে পাচ্ছি তার প্রায় 2.5 গুণ ভিতরে যে শিকড়টি রয়েছে সেটাকে আমরা ক্লিন করে জীবাণুমুক্ত করে তারপর ফিলিং করি। একটি মজার বিষয় হচ্ছে রুট ক্যানাল করে ফেললে দাঁতের তো সিভিয়ার ব্যথা ছিল ওটা একদমই চলে যায়। আচ্ছা, ফলে ডাক্তার যে বলে দেয় এটার উপরে একটা ক্যাপ বা একটা কৃত্রিম মুকুট পরিয়ে নিতে হয়, এটা আমাদের দেশে অনেকে আসলে ভুলে যায় বা একটু ওটা নিয়ে আলাদা খরচ, আবার এই খরচের জন্য অনেকে যায় না। স্যার দাঁতের ক্যাপ সেটি আসলে কি কি ধরনের রয়েছে এবং এটি দেওয়ার প্রয়োজনীয়তা কি? রুট ক্যানাল করা দাঁতের যে নিজস্ব জৈব পদার্থ থাকে এবং পানির পরিমাণ থাকে সেটি লস হয়ে যায়। ফলে দাঁতটি ব্যথা না করলেও অল্প কিছু কামড়ও দাঁতটি ভেঙে যেতে পারে, ভঙ্গুর হয়ে যায়। ইলাস্টিসিটি যেটা বলে দাঁতের ওটা কমে যায়, ফলে ভেঙে যেতে পারে। এই জন্য মাড়ির দাঁতের ক্ষেত্রে অবশ্যই রুট ক্যানালের পরবর্তীতে ডাক্তারের পরামর্শ মতোই ক্যাপ করিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি যেমনি জানতে চাচ্ছিলেন ক্যাপের ধরন, আমাদের দেশে এখন অনেক রকম ক্যাপ হয়। কিছুদিন আগেও কিন্তু এই ভালো ল্যাব ছিল, ল্যাব বলতে এই ক্যাপটি কিন্তু ডাক্তাররা তৈরি করে না, ডাক্তাররা দাঁতের মেজারমেন্ট নিয়ে এটি একটি ল্যাবে পাঠায়, ল্যাব থেকে আসলে দাঁতটি হয়ে আসে। টেকনিশিয়ানদের কাজ এই কাজগুলি, মানে ল্যাবের পার্টি তৈরি করার কাজ। সেক্ষেত্রে আমাদের দেশে এখন খুব ভালো ল্যাব তৈরি হয়ে গেছে, একদম উন্নত বিশ্বের সমমানের ল্যাব কিন্তু বাংলাদেশে এখন চলে আসছে। আচ্ছা, তো যেমন ক্যাপ হতে পারে, মেটাল ক্যাপ হতে পারে যেটা দেখতে সিলভার কালারের, পোর্সিলিন মেটাল ক্যাপ হতে পারে যেটা উপরে দাঁতের কালার থাকে ভিতরে মেটাল থাকে। আর এখন জাইকোনিয়াম ক্যাপ চলে আসছে, নন মেটাল ক্যাপ, মেটালের পোর্শন থাকে না, অ্যাসথেটিক্যালি মানে দেখতে সুন্দর, এটা অনেক বেশি পরিমাণে কাজ করে, চেহারা একদম অরিজিনাল দাঁতের মতোই হয়ে যায়। সবগুলি দাঁতই কিন্তু ক্যাপটি কিন্তু এখন অনেক ভালো এবং খুব বাংলাদেশের খুব জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা এটি ক্যাপ করিয়ে নেওয়া। স্যার এই যে ক্যাপগুলো সেগুলোর আসলে স্থায়িত্বকাল কেমন হয়ে থাকে? ক্যাপ সাধারণত নষ্ট হয় না। আমরা যে মেটাল ক্যাপের কথা বলি, মেটাল তো আসলে ভেঙে যাওয়ার কিছু নেই যতই লোড পড়ুক এটার উপর। তবে যেটা পোর্সিলিন ফিউজ মেটাল বলি আমরা, মানে উপরে দাঁতের কালার ভিতরে মেটাল, এই জাতীয় দাঁতে যদি সেই রোগী যেটা লাগিয়েছিল এটাতে খুব জোরে কামড় দিতে গেলে, বিশেষ করে শক্ত মাংসের হাড় খেলে, খুব শক্ত পেয়ারা খেলে, অথবা চালের মধ্যে যে ছোটো পাথর কমন গ্রাম পর্যায়ে দেখা যায়, পাথর বা যে কাকড়গুলি থাকে, কামড় লাগলে এটা ভেঙে যেতে পারে। ন্যাচারাল দাঁতও তো ভেঙে যায়, একইভাবে এটাও ভেঙে যেতে পারে ক্যাপের পার্টটি। তবে ক্যাপ ফেলিউর হওয়ার কিছু চান্স রয়েছে, নিশ্চয়ই সেগুলিকে আসলে অনেকটা ল্যাবের উপরে ডিপেন্ড করে। একটি দাঁতের সাথে আরেকটি দাঁতের কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, আমরা বলি আমরা সবারই আছে সাধারণ দাঁতে। তো ওই ক্যাপটা তৈরি করার সময় যদি সেই কন্ট্যাক্ট পয়েন্টটা, মানে যেখানে ক্যাপটা আমি লাগাবো যে দাঁতটিতে, তার পাশের যে দুটি দাঁতের সাথে যেটা মিলবে, সেই মিলিত স্থান যদি ভালো না হয়, কিছুদিনের পর ওখানে খাবার ঢুকতে থাকে। আচ্ছা, ফলে ওখানে এক ধরনের প্রদাহ হয়। প্রদাহ যদি রোগী ঠিকমতো মেনটেন করতে না পারে, দাঁত কিন্তু আসলে নড়ে যেতে পারে, এই ক্যাপ লেগে ভিতরে খাবার ঢুকে। তো সেক্ষেত্রে ক্যাপ লাগানোর পরবর্তীতে যদি কোনো রোগী ফিল করে যে তার বেশি খাবার ঢুকছে, সে পরিষ্কার করতে পারছে না, অথবা ক্যাপের সাথে মাড়ি, আমাদের মাড়ির উপরে দাঁত ক্যাপ লাগাচ্ছি, ওখানে কোনো গ্যাপ হয়ে যায়, দেখা যাচ্ছে যে মাড়িটা নেমে গিয়ে দাঁতের রুট বেরিয়ে গেছে, বোঝা যায়, চাইলেও দেখতে পারে বেরিয়ে গেছে কিনা, বা ক্যাপের ওই জায়গা থেকে রক্ত পড়ছে কিনা ব্রাশ করলে, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে যায় ক্যাপের পরবর্তী সময়ে, তাহলে ডাক্তারের পরামর্শের মধ্যে কেন হচ্ছে এটি দেখিয়ে নিতে হয়। অনেক ক্ষেত্রে ক্যাপ কিন্তু চেঞ্জও প্রয়োজন হতে পারে, লম্বা টাইম ইউজ করছে, 10-12 বছর ইউজ করছে, আস্তে আস্তে আসলে ক্যাপের কন্ট্যাক্ট পয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে, তখন ক্যাপটি চেঞ্জ করে নতুন ক্যাপ লাগিয়ে দিলেই দাঁতটি আবার ভালো হয়ে যায়। স্যার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের ফিলিং ও রুট ক্যানেল নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। লেবু আমাদের দেশের খুবই পরিচিত একটি ফল। ভিটামিন সি এর খুব ভালো একটি উৎস হচ্ছে লেবু। লেবুর উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন। লেবুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস। যে কোনো ধরনের অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি লেবুতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও কিছুটা ক্যালসিয়ামও রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের প্রতিরোধ সিস্টেম, ইমিউনি সিস্টেমকে বুস্ট করে, যেটি আমাদের এই মুহূর্তের ভেজাল খাবার আর কিছু ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যেসব নন কমিউনিকেবল ডিজিজগুলো হয়, যেমন হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, এইসবকে প্রতিরোধ করতে সহায়তা করে। লেবুর পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এর ভিটামিন সি ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। হঠাৎ সর্দি কাশি হলেও আমরা ওষুধের বিকল্প হিসেবে একটি লেবুর রস পেতে পারি। আবার যাদের
কোল্ড অ্যালার্জি অথবা অ্যাজমার সমস্যা আছে তারাও লেবুর রসের ডিটক্স ওয়াটার গ্রহণ করতে পারেন। লেবুতে ক্যালোরি ভ্যালু খুবই কম, তাই যে কেউ প্রতিদিন একটি লেবু অনায়াসে গ্রহণ করতে পারেন। লেবুর যে দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো এর ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সহায়তা করে। অর্থাৎ যখনই আপনি আয়রনের অভাবজনিত কোনো জটিলতায় ভুগে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, যেমন মাছ বা মাংস অথবা সবুজ শাক, তখন এর পাশাপাশি একটি লেবু অথবা সাইট্রাস ফ্রুটস আপনাকে গ্রহণ করতে হবে। নিয়মিত লেবু বা সাইট্রাস ফ্রুট গ্রহণ না করলে যেসব সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে স্কারভি, স্কিন প্রবলেম, গাম ব্লিডিং অথবা মাড়ি থেকে রক্ত পড়া অথবা রক্তের আয়রনের অভাবজনিত সমস্যাগুলো হয়। এছাড়া যারা নিয়মিত লেবু বা সাইট্রাস ফ্রুট গ্রহণ না করেন তারা রক্ত স্বল্পতায়ও ভুগতে পারেন। হাই অ্যাসিডিক হওয়ার কারণে যাদের হার্টবার্ন অথবা মাউথ আলসার অথবা স্টমাক আলসার আছে তারা লেবুর রস গ্রহণে সতর্ক হবেন। এছাড়া যারা দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছেন বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, সেক্ষেত্রে আমরা ডায়েটিশিয়ানরা কখনো তাদের সিরাম ইলেকট্রোলাইট অথবা সিরাম ক্রিয়েটিনের লেভেলটা দেখে লেবু বা যে কোনো সাইট্রাস ফ্রুট গ্রহণে আমরা সতর্কতা বা রেস্ট্রিকশন দিয়ে থাকি। প্রতিদিন একটি লেবু অথবা 75 মিলিগ্রাম ভিটামিন সি আপনার শরীরে দরকার হতে পারে। তো স্বাভাবিকভাবে যে কোনো একজন মানুষ একটি লেবুই সারাদিনের জন্য যথেষ্ট আপনার ভিটামিনের চাহিদাকে পূরণ করে দেবে। দাঁতে ক্যাপ করবার পরেও আসলে দাঁতে ব্যথা হতে পারে কি? হ্যাঁ, হতে পারে দুইটা কারণে। একটি হচ্ছে দাঁতের নিজস্ব ব্যথা। যদি ক্যাপ করার আগে যে রুট ক্যানালের বিষয়টি আমি বললাম, সেটি যদি কোনো রোগী ভালো জায়গা থেকে না করে, কারণ আমরা জানি যে আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত বৈধ চিকিৎসকের পাশাপাশি অগণিত হাতুড়ে চিকিৎসক মানে কোয়াক বলে থাকি তারা প্র্যাকটিস করছে। একটি দাঁতের একাধিক শিকড় থাকে বা থাকতে পারে, যেমন সাধারণত সামনের দাঁতগুলিতে একটি শিকড় থাকে, পরবর্তী দাঁতে দুটি শিকড় থাকে এবং তারপরে তিনটি শিকড় থাকে। বাট এই তিনটির ভিতরে তো ভেরিয়েশন থাকে, কখনো 4টি থাকতে পারে, 5টি থাকতে পারে, একাধিক শিকড় থাকতে পারে। সেই শিকড়গুলিকে একটা লোকেট করে সেগুলিকে ক্লিন করে পুরোপুরি সিল যদি না করা হয়, অর্থাৎ রুট ক্যানাল যদি প্রপারলি না করা হয়, সেটি কিন্তু আস্তে আস্তে ক্যাপ লাগানোর পরেও এই কষ্টটি শুরু হতে পারে। সেক্ষেত্রে রোগীদেরকে ভালো মতো সচেতন থাকতে হবে। আরেকটি ব্যথা হতো, যেটি আগে বলছিলাম, মাড়ির ব্যথা। যদি খাবার ঢুকে মাড়িতে ইনফেকশন করে তাহলে মাড়িতেও ব্যথা করতে পারে। তো যেটাই করুক না কেন, অবশ্যই এটা কিন্তু অবহেলা করার সুযোগ নেই। দ্রুত চিকিৎসকের কাছে যে জেনে নিতে হবে কেন ব্যথাটি করছে, কারণ ক্যাপ করার পর ব্যথা করার কোনো কারণ নেই স্বাভাবিক হইতে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের ফিলিং ও রুট ক্যানেল নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হৃদযন্ত্রের কাজ হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাম্প করে যাওয়া এবং সারা শরীরে রক্ত সরবরাহ করে দেওয়া। এবং হার্ট যখন কাজ করবে, এটা কন্টিনিউয়াস বিট করতে থাকবে, তখনই এটা অ্যাক্টিভ থাকবে। যখন হার্টের এই যে সারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে 24 আওয়ার্স ইন্টু 7, যদি কোনো কারণে হার্টের কোনো রক্তনালিকায় রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে যায়, রক্তনালিকার ভিতরে ব্লক তৈরি হয়, তখন ব্লক তৈরি হয়ে যদি 100% ব্লক হয়ে ওই একটা হার্টের একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।